সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে ট্রাইব্যুনাল আজ সকাল 10টার মধ্যে তাকে হাজির করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে নির্দেশ দেন। ৪৫ বছর ধরে পলাতক থাকা মোজাফফর হোসেনকে গত 15 জুলাই বুধবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেফতারের কথা জানায় পুলিশের গোয়েন্দা বিভাগ। পরে তাকে ঢাকা সেনানিবাসে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল জানায়, কার্যকর ও যথাযথ তদন্তের স্বার্থে তাকে হাজির করা প্রয়োজন। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় মোজাফফর হোসেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে টাঙ্গাইলে যমুনা নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে ঢাকা তারাকান্দি মহাসড়কের শাখারিয়া নলিন এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। যে কোনো মুহূর্তে সড়কটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভাঙনের কারণে ওই সড়ক দিয়ে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। সড়কটি ক্ষতিগ্রস্ত হলে গোপালপুর, ঘাটাইল, কালিহাতী ও ভুয়াপুর উপজেলার লাখো মানুষ দুর্ভোগে পড়বে। নদী তীরবর্তী বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। হুমকির মুখে রয়েছে বহু ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এরই মধ্যে 4টি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও তা কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। ভোলার বিভিন্ন সড়ক ও মহাসড়ক এখন যেন মৃত্যুফাত। খানাখন্দে ভরা সড়কে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা। দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। সবচেয়ে বেশি কষ্টে রোগী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। কবে শেষ হবে এই ভোগান্তি? ভোলা প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন সাদিয়া হক মৌ। একসময় চলাচলের জন্য গুরুত্বপূর্ণ ছিল যেসব সড়ক, এখন সেই পথেই পরিণত হয়েছে দুর্ভোগের প্রতীকে। দ্বীপ জেলা ভোলার উপজেলা থেকে সদর প্রায় সব গুরুত্বপূর্ণ সড়কের পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই সেগুলো পরিণত হয় ছোট ছোট জলাশয়ে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। অনেক গাড়ি পড়িয়া মানুষের অ্যাক্সিডেন্ট হতে হয়েছে, অনেক মানুষের হাত পা ভেঙে গেছে। আমাদের গাড়ি ঘোড়া চালাইতে আমার 5-10 মিনিটের রাস্তা আমাদের আধা ঘন্টা 1 ঘন্টার মতো জায়গা। গাড়ির ব্যারিং জেনে ভাঙবো বছরে একবার, এনে সপ্তাহে 3বার করে ভাঙে। সবচেয়ে ভয়াবহ অবস্থা ভোলা কলঘাট খেয়াঘাট সড়কের প্রায় 9.5 কিলোমিটার অংশে। ভাঙা সড়কে আটকে যাচ্ছে অ্যাম্বুলেন্স। সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে চরম ঝুঁকিতে পড়েছেন রোগী, গর্ভবতী নারী ও বৃদ্ধরা। নষ্ট হচ্ছে ছোট যানবাহনও। বুক ফুট ব্যথা হয়ে যায়, বাইক আইতে যাইতে কষ্ট। আমাদের এই রাস্তায় ভাঙার জন্য আমরা গাড়িতে যেতে পারি না। আজ 5 বছর পর্যন্ত একটা মা বোন অসুস্থ হইলে একটা ওই হাসপাতাল নিতে পারে না, একটা পোলা পানি একটা স্কুলে যাইতে পারে না। যে বৃষ্টি আইলে এই রোডে পানি হলে এতটুকু। এলজিইডির দাবি, অতিরিক্ত ওজনের পণ্যবাহী ট্রাক চলাচল করায় মেরামতের পরও রাস্তা মজবুত হচ্ছে না। আমাদের সদর উপজেলায় অন্যান্য যে রাস্তাগুলো আছে সেগুলো মেনটেন্যান্সের জন্য এই অর্থ বছরে আমরা প্রায় 10টি রাস্তা আমরা চেষ্টা করছি মেনটেন্যান্স করে আওতায় নিয়ে আসার জন্য। প্রাক্কলন তৈরি করেছি এবং সেগুলো দ্রুত আমরা পাঠিয়ে দেবো এবং এর মধ্যেই সেগুলো টেন্ডার হয়ে গেলে কাজ শুরু হবে। বারবার আশ্বাস মিললেও বাস্তবে মিলছে না টেকসই সমাধান। তাই নতুন কোনো প্রতিশ্রুতি নয়, ভোলাবাসীর একটাই প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ। সাদিয়া হক মৌ, মাই টিভি, নিউজ ডেস্ক। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও উন্নয়নের ছোঁয়া মেলেনি শরীয়তপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়কে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই সড়কটি নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা। প্রতিনিধি সজীব শিকদারের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। শরীয়তপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক থেকে শিকদারবাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এটি।
দীর্ঘ কয়েক বছরেও সড়কটিতে কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের দাবি, নির্বাচনের সময় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায় না। এই কাজটা তো দীর্ঘ জীবন পড়ে রয়েছে, 16, 17, 18 বছরের মতো নেব। কাজ এটা আর ধরা হয় না যে এই করবে, কিন্তু কাজ করা হইতেছে না। এই যে কতদিন বৃষ্টি গেল, এই বৃষ্টির মধ্যে মানুষ চলাচলে খুবই অসুবিধা হয়েছে। মানুষের অনেকের পরে হাত পা ভাঙা গেছে, এরকমও রেকর্ড আছে। আমাদের এই রাস্তার পাশেই স্বর্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলের পোলাপাইন এই রাস্তা দিয়ে আসতে পারে না এই বেহাল দশার কারণে। একসময় ইটের তৈরি সড়কটি বর্তমানে অধিকাংশ জায়গায় ভেঙে কাদামাটিতে পরিণত হয়েছে, ফলে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা। বর্ষা মৌসুমে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। বেহাল সড়কের কারণে দুর্ভোগ চরমে পৌঁছেছে বলে জানান এলাকাবাসী। অ্যাম্বুলেন্স ঢুকানো যায় না, কোনো অটো ঢুকানো যায় না, কোনো রিক্সাও ঢুকা যায় না। মানে হেলে পইরা খালের ভিতর পড়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়। এখন আমরা রাস্তাটা চাই অতি দ্রুত এই রাস্তাটা আমাকে সম্পূর্ণ হোক। এ বিষয়ে শরীয়তপুর পৌরসভার কর্তৃপক্ষ জানায়, সড়কটি ইতোমধ্যে উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্প অনুমোদন পেলেই জনস্বার্থে দ্রুত কাজ বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। বয়াতিবাড়ির ব্রিজ হইতে স্বর্ণকোষ প্রাইমারি স্কুল পর্যন্ত এই রাস্তাটা আমাদের অন্তর্ভুক্ত করা আছে প্রাথমিকভাবে। এটা আপনার রাস্তার সাথে ড্রেনের সাথে হইল আপনার স্ট্রিট লাইট সহকারে আমরা এইভাবে একটা প্রপোজাল পাঠাইতেছি। তো সব কিছু ঠিক থাকলে হয়তো আশা করা যায় এটা সামনের যে প্রজেক্টটা আসবে সেই প্রজেক্টে আমরা সফলভাবে অন্তর্ভুক্ত করতে পারবো। দ্রুত ড্রেন নির্মাণ ও সিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার উপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী কুমার নদ এখন দূষণ আর দখলের কবলে। একসময়ের খরস্রোতা এ নদ আজ হারাচ্ছে তার নাব্যতা, সৌন্দর্য ও ঐতিহ্য। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর অবৈধ দখল ও বর্জ্য ফেলার কারণে নদটি এখন অস্তিত্ব সংকটে। ভাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ সরার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জুথি। একসময় লঞ্চ, স্টিমার, পালতোলা নৌকা আর মানুষের কোলাহলে মুখর ছিল কুমার নদ। নদীকে ঘিরেই গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং ঐতিহ্যবাহী নৌকা বাইচ। কিন্তু সেই নদী আজ দূষণ আর দখলের চাপে হারিয়েছে তার অস্তিত্ব। প্রতিদিন কলকারখানার বর্জ্য, নালা নর্দমার ময়লা, হাসপাতাল ক্লিনিকের বর্জ্য এবং বাসাবাড়ির পয় বর্জ্য সরাসরি মিশছে নদীতে। দূষিত হচ্ছে পানি, নষ্ট হচ্ছে পরিবেশ। মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর আবাসও হুমকির মুখে পড়েছে। বর্তমানে দুই পাশে আপনি লক্ষ্য করবেন রাঘব গোয়ালদের দখলে এখন একেবারে খালে পরিণত হয়েছে। আগের মতো নদী বড় হবে, লোকজন আসবে, যাবে, নৌকে বাইরে যাবে, আনন্দ ফুর্তি করবে মানুষে। এখন তো হইতেছে না, নদীর মধ্যে বাড়ি ঘর হয়ে গেছে, কেমনে কি করবে। স্থানীয়দের অভিযোগ, অবৈধ দখল উচ্ছেদ, নদী খনন এবং বর্জ্য ফেলা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কুমার নদ পুরোপুরি হারিয়ে যাবে। আজ ছোটবেলা থেকে আমরা দেখছি এই নদী অনেক বড় ছিল, বাইচ হয়েছে অনেক কিছু, আর এখন ময়লা দিয়ে মাটি মুটি দিয়ে একদম ভরাট হয়ে গেছে, এই নদী বিলীন হয়ে গেছে। খনন করে আর দুই পাশটা দুইটা রাস্তা দিয়ে দিলি খুব অনেক ভালো হবে। ময়লা আবর্জনা যদি জনগণে হেলায়, বুঝছেন, এটা নিঃসত্ব করার জন্য নদীর দুই পার দখলমুক্ত করার পাশাপাশি সৌন্দর্য বর্ধনের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সঙ্গে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য আলাদা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রকল্প আমাদের গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা স্থানীয় সরকার বিভাগে এটি প্রেরণ করেছি। আমরা এটির অনুমোদন পেলে আশা করি ভাঙ্গা পৌরসভার যে বর্জ্য রয়েছে, প্রতিদিন যে বর্জ্য উৎপাদিত হয়, সেই বর্জ্যটি আমরা যথাযথভাবে ব্যবস্থাপনার আওতায় আনতে পারব। ঐতিহ্যবাহী এই নদটি দূষণ ও দখলমুক্ত করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সকলের। হাফিজা খানম জুথি, মাই টিভি। নরসিংদীতে এবার প্রায় 2000 হেক্টর জমিতে চাষ হয়েছে লটকন। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 30,000 মেট্রিক টন, যার সম্ভাব্য বাজার মূল্য 450 কোটি টাকা। টক মিষ্টি স্বাদের এই ফল এখন বদলে দিচ্ছে হাজারো কৃষকের জীবন। বেলবের প্রতিনিধি আমিনুল হকের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। একসময় বাড়ির আঙিনায় অবহেলায় বেড়ে ওঠা লটকন এখন নরসিংদীর অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত। বেলাবো, শিবপুর, রায়পুরা ও মনোহরদী উপজেলার কৃষকরা বাণিজ্যিকভাবে এই ফল চাষ করে পেয়েছেন সাফল্য। অন্যান্য ফসলের তুলনায় লটকন চাষে খরচ কম, কিন্তু লাভ বেশি, তাই দিন দিন বাড়ছে এর আবাদ।
চলতি মৌসুমে স্থানীয় বাজারে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা পর্যন্ত। আমরা বাণিজ্যিকভাবে লটকন চাষ করি। এই নরসিংদীর লটকনটি স্বাদ এবং গুণগত মানে অনেক ভালো। অন্যান্য জেলা থেকে আমাদের লটকন খুব সুস্বাদু, খুবই ভালো ফল। শুধু কৃষকরাই নন, লটকনকে ঘিরে তৈরি হয়েছে স্থানীয় মানুষদের কর্মসংস্থান। বাগান পরিচর্যা, ফল সংগ্রহ, বাছাই, প্যাকিং ও পরিবহনে যুক্ত হয়েছেন অনেক মানুষ। 4000 টাকা মন থেকে নিয়ে 6000-7000 টাকা মনও আছে, আবার 2000 টাকা মনও আছে। আমরা নিজে মনে করেন গাছ লাগাই, আবার 6 মাস পরে বিক্রি হয়। আমরা দিয়ে মনে করেন খাওয়ান দাওয়ান চলাফেরা হয়। নরসিংদীর লটকনের চাহিদা এখন দেশের বিভিন্ন প্রান্তে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন জেলার পাইকারীরা প্রতিদিন বাগান থেকে লটকন সংগ্রহ করছেন। দেশের বাজার ছাড়িয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশেও। গ্যাসের তুলনায় লটকন গাছও বেশি আসছে, কিন্তু বাজারের মূল্য কম। আর বৃষ্টির কারণে আর দেশের পরিস্থিতি খারাপ, এই কারণে বাজারটা আরো একটু কম। লটকন চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ পর্যায়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। কর্মকর্তারা জানান, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে সুবিধা বাড়ানো গেলে এই খাত আরো শক্তিশালী হবে। বেলাব উপজেলায় 205 হেক্টর জমিতে আমাদের লটকনের আবাদ হয়েছে। গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে আমার ফলন প্রায় দ্বিগুণ হয়েছে। যেসব কারণে ফলন কম ছিল সেগুলো আমরা আইডেন্টিফাই করে মিজান নিয়েছি। এবছর বেলাব উপজেলায় প্রায় 205 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। এর মধ্যে 190 হেক্টর জমি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 3500 মেট্রিক টন, যার বাজার মূল্য 5 কোটিরও বেশি টাকা। পরিকল্পিত বাজার ব্যবস্থাপনা ও রপ্তানি সুবিধা বাড়ানো গেলে এই ফল দেশের কৃষি অর্থনীতিতে আরও ভূমিকা রাখতে পারে। তামান্না সাদিকা, মাই টিভি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী এস.এম. আরিফ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, দীর্ঘ ৪৫ বছর পর গ্রেফতার শহীদ জিয়া হত্যাকাণ্ডে জড়িত মেজর মোজাফফর হোসেনের বিচারিক প্রক্রিয়া নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ইন্না ৯:১৯টার দিকে এই যে মোজাফফর চৌধুরী সাবেক যে সেনাবাহিনী কর্মকর্তা জিয়া হত্যার যে আসামি, তাকে আসলে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই নির্দেশনা কিন্তু গত মঙ্গলবার এই ট্রাইব্যুনাল দিয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী আজকে তাকে এই ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি ট্রাইব্যুনাল 2 এই মামলা মিস কেসটি যে মামলাটি রয়েছে সেই মামলাটি উঠবে। সেখানে বেলা 12টার দিকে ট্রাইব্যুনাল 2 বসতে পারে, আমরা সেই তথ্যটুকু পেয়েছি। তারপরে হয়তো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত বা কোন সিদ্ধান্ত আসতে পারে সেটি আমরা জানাতে পারবো। তবে একটু জানিয়ে রেখেছি, মোজাফফর হোসেন কিন্তু এই জানেন যে জিয়া হত্যার মামলার একজন আসামি এবং দীর্ঘদিন প্রায় ৪৫ বছর পর্যন্ত তিনি কিন্তু পলাতক ছিলেন। তাকে গত 16ই জুলাই আটক করে আইনশৃঙ্খলা বাহিনী এবং তারপরেই তাকে আসলে কিন্তু বাংলাদেশ যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর হাতে দেওয়া হয়। কারণ জানেন যে তার যে মামলাটি সেটি কোর্ট মার্শাল আইনে কিন্তু চলছিল। জিয়া হত্যার যে মামলাটি আগে মামলাটি, সেই মামলায় কিন্তু আসলে সেনা হেফাজতে কিন্তু তাকে দেওয়া হয় এবং এরপরে কিন্তু আমরা দেখেছি গত 21 তারিখ, বিশেষ করে মঙ্গলবার, এই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি অধিকতর তদন্তের জন্য একটি আবেদন জমা দেওয়া হয় এবং সেই আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল 2 নির্দেশ দেন যে আজকে বৃহস্পতিবার তাকে হাজির করা হবে এবং তার বিরুদ্ধে চিফ প্রসিকিউটর যে কথাগুলো আমাদেরকে সেদিনকে বলেছিলেন, সেখানে তার মধ্যে তিনি বলেছিলেন যে মোজাফফর হোসেনের সাথে যে মাসুদউদ্দিন চৌধুরী, যিনি সাবেক এমপি এবং সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা, তার সাথে একটি কথোপকথনের সম্পৃক্ততা পেয়েছেন। বিশেষ করে 111 থেকে এই আওয়ামী শাসন আমলের 16 বছরের যে শাসন আমল রয়েছে, সেই শাসন আমল সহ জুলাই হত্যাকাণ্ড সব মিলিয়ে কিন্তু একটি সম্পৃক্ততা মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তার পেয়েছেন, এমন একটি তথ্য কিন্তু চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছিলেন সেদিনকে এবং সেই অধিকতর তদন্তের জন্যই আজকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তাকে কিন্তু এখন এই ট্রাইব্যুনালের যে হাজতখানা রয়েছে সেখানে রাখা হয়েছে। পাশাপাশি মাসুদউদ্দিন চৌধুরীও কিন্তু গ্রেপ্তার রয়েছেন। তিনি জানেন যে দুজনেই একই মিস কেসে, আমরা দেখেছি তাদেরকে এই একই মিস কেসে আসলে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যেটি বলেছি যে বেলা 12টার দিকে এই ট্রাইব্যুনাল 2 বসার কথা রয়েছে এবং পরবর্তীতে তাকে আসলে তার বিষয়ে কোন সিদ্ধান্ত বা কোনো নির্দেশ আসে কিনা সেটি আসলে আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।
আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী SM আরিফ। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উত্তরা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন 2026। মঙ্গলবার দিনব্যাপী ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচনে মোট 117 জন ভোটারের মধ্যে 113 জন ভোটাধিকার প্রয়োগ করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে বদরুল আলম মজুমদার, সিনিয়র সহসভাপতি পদে মানিক খান, সহসভাপতি পদে মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে মাহতাব ফারাহি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওয়াহিদ আব্দুল রাজীব, সাংগঠনিক সম্পাদক পদে শিপার মাহমুদ, অর্থ সম্পাদক পদে মাই টিভির প্রতিনিধি শাহজালাল জুয়েল বিপুল ভোটে জয়লাভ করেন। এ সময় নবনির্বাচিত প্রতিনিধিরা বলেন, সদস্যদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, পেশাদার সাংবাদিকতার পরিবেশ সুদৃঢ় করা এবং উত্তরা প্রেস ক্লাবকে আরও ঐক্যবদ্ধ, আধুনিক ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য। দিনাজপুরের পার্বতীপুরে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের মোবাইল কোর্টের মাধ্যমে উদ্ধারকৃত অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে গতকাল বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা 1 লাখ টাকা মূল্যের 5000 ঘনফুটের 20টি চায়না দুয়ারি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মুদিবাড়ি এলাকায় জামালপুর ময়মনসিংহ মহাসড়কে রাজীব পরিবহনের বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে জামালপুরগামী বাসটি পেছন থেকে ময়মনসিংহ থেকে আসা যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি চালক সহ 6 জন আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত 3 জনকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে বিল্লাল হোসেন মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের আমলিতলা গ্রামের বাসিন্দা। অপরজনের পরিচয় জানা যায়নি। সংঘর্ষের এ পর্যন্ত আমরা 2 জন ব্যক্তিকে মৃত অবস্থায় জামালপুর সদর হাসপাতালে পেয়েছি। একজন পরিচয় জানা গেছে, অন্য একজনের পরিচয়ে আমরা শনাক্তের চেষ্টা অব্যাহত রেখেছি। এখানে উল্লেখ্য যে আরও যারা আহত অবস্থা আছে কিনা তাদের বিষয়ে খোঁজখবর অব্যাহত আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গাইবান্ধার সাদুল্লাপুরে ধান বোঝাই ইঞ্জিন চালিত নসিমন করিমনের ধাক্কায় ছিটকে পড়ে জব্বার আলী নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর ভাতগ্রাম আঞ্চলিক সড়কের টিয়াগাছা কুরারপাড় গাবেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জব্বার আলী নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে সড়কে ওঠার সময় পেছন থেকে আসা দ্রুতগামী ধান বোঝাই নসিমন করিমন তার ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে সড়কের পাশে থাকা কংক্রিটের মাইল পোস্টে আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভিকটিম উনি একজন ভ্যান চালক, বাড়ির থেকে ভ্যান নিয়ে কচর বাজারে যাওয়ার সময় প্রতিমধ্যে রাস্তায় পিছন দিক থেকে এই নসিমন ভটভটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রাস্তার উপর পড়ে ভিকটিম মারা যায়। এই সংক্রান্তে ভিকটিমের শ্রুতল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেট কার ও অটোরিকশার ধাক্কাকে কেন্দ্র করে মারধরে অটোরিকশা চালক রফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। বুধবার সিদ্ধিরগঞ্জপুর এলাকায় রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, সিএনজি পাম্পে প্রবেশের সময় প্রাইভেট কারের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগলে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রাইভেট কার চালক নাদিম রফিকুলকে মারধর করেন বলে অভিযোগ। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর 300 শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নাদিমকে গ্রেফতার করেছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বরগুনা সদর উপজেলার চালিতাতলী এলাকায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন বাচ্চু মিয়া। অভিযোগ রয়েছে, হামলার সময় তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও
হাতঘড়ি ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় 9 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 7 থেকে 8 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফাত মোহাম্মদ ইস্তিয়াক ভুইয়া। সভায় বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি এবিএম মমিনুল হক, সহসভাপতি নজির উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সিএনপির আন্তর্জাতিক সম্পাদক নুরুল হুদা, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আকন্দ সহ আরো অনেকে। বাংলাদেশে প্রথমবারের মতো ভেন্টিলেটর সাপোর্টে থাকা অবস্থায় জটিল ব্রেন স্টেম গ্লিওমা রোগীর সফল রেডিওথেরাপি সম্পূর্ণ করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় 18 বছর বয়সী এক তরুণ রোগীকে লাইফ সাপোর্টে রেখে 30টি রেডিওথেরাপি সেশন সফলভাবে সম্পূর্ণ করা হয়েছে, যা দেশের ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক। চিকিৎসা শেষে রোগীকে ভেন্টিলেটর থেকে মুক্ত করা হয় এবং বর্তমানে তিনি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ ও ওয়াকারের সহায়তায় হাঁটতে সক্ষম। কন্ট্রাস্ট এমআরআই পরীক্ষায় টিউমারের উল্লেখযোগ্য উন্নতিও পাওয়া গেছে। হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের ভিজিটিং কনসালটেন্ট ডাক্তার ভাস্কর চক্রবর্তী বলেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা রোগীর রেডিওথেরাপি ছিল অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং।